শিববির আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল এর কাজ দেখাবো। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের এমএস অফিস এক্সেল পেজটা ওপেন করলাম। এখন আমরা যেই জায়গাতে কার্সারটা রেখেছি এখানে দেখছেন লেখা আছে এ, আর এই পাশে বাম পাশে লেখা আছে 1। তাহলে লেখা আছে 1, তাহলে এই কলমটার নাম হচ্ছে A1। তাহলে আমরা A1 লিখলাম। এরপর আমরা যেখানে লিখছি দেখা যাচ্ছে বি কলমটা, ওইখানে আছে তাহলে B1। এরপর আমি সিতে রাখলাম, তাহলে এটার নাম হবে হচ্ছে C1। এরপর ডিতে লিখবো, তাহলে D1। এভাবে আমি E1 লিখলাম, E1। তাহলে আমরা কি লিখলাম, আমার 1 কলমটা ঠিক থাকবে, শুধু A B C D E F এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনার চলে যাবে যত পর্যন্ত আছে। এখন আমি কার্সারটা নিচের লাইনে এনে রাখলাম, তাহলে এটা হবে হচ্ছে A2 B2 C2 D2 E2 আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যখন 1-এ থাকবে তখন A1, আর যখন 2-তে থাকবে তখন A2 বা B2 C2 D2 এভাবে। এরপর আমি কার্সারটা রাখলাম হচ্ছে আপনার H কলমে। আপনারা দেখছেন H লিখলাম, আর নিচের দিকে খেয়াল করে দেখেন যে আমাদের কলমটা আছে 11, তাহলে কি হবে 11। তাহলে H11 আমাদের এই ঘরটার নাম হচ্ছে H11। এরপর আছে আমি রাখলাম F-এ রাখার পরে F, এই দিকে খেয়াল করুন দেখুন কত আছে F8। এখানে লিখেছি, আসলে না, এটা হবে যে F9 F8। আচ্ছা, এরপর আবার এসে রাখলাম কোথায় M, তাহলে M আমাদের কলমটা কত 14 M14। এভাবে আমরা কলমের নির্ধারণ করব, আমরা নাম দেব। এই নামটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। যে আমি আসলে কম কলমে কাজ করছি, আমরা দেখছি যে আসলে এমএস ওয়ার্ডের এক্সেল শিটে কতগুলো কলম বা রো আছে। আমরা যেটা লম্বালম্বি দেখছি এটা হচ্ছে কলম, আর যেটা হচ্ছে মানে পাতালো দিকে দাগ আছে এটা হচ্ছে আসলে রো। আমরা দেখে নিলাম যে কতগুলো রো বা কলাম আছে। আর এরপরে আমরা দেখছি নিচের দিকে আমরা শিট 1 শিট 2 শিট 3 শিট 4 5 এভাবে আপনি আস্তে আস্তে ইচ্ছা করলে বাড়িয়েও নিতে পারবেন, বাড়িয়ে নেওয়া যাবে। তাহলে আমরা কলামের যে নাম এটা দেখলাম। এখন আমরা কিছু লিখি, ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমাদের লেখাগুলো নিচের লাইনে চলে এসেছে, তাহলে আমার দেখা যাচ্ছে না সঠিকভাবে, তাহলে আমরা এটা উপরে ধরে বড় করে দেব। বড় করে দিলে আপনারা দেখছেন অটোমেটিকলি লেখাগুলো একই কলামের মধ্যে এবং রোর মধ্যে চলে এসেছে। এরপর আমরা কিভাবে বড় করব, এখানে ধরে বড় করা যায়। তাহলে আমরা উপরে যে দাগ আছে এটা ধরে আবার এখানে লিখলাম ঢাকা ইন বাংলাদেশ, ঢাকা ইন এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ। ছোট এবং বড় করার জন্য আপনারা দেখছেন যে যখন আপনি মাউসের কার্সারটা এখানে প্লাস চিহ্ন আসবে তখন চাপ দিয়ে ধরে আপনার ডানে এবং বামে ঘোরালেই এটা মূলত ছোট হয়ে যাবে, আপনি দেখছেন। এরপর হচ্ছে আপনার এইখানে যে আছে এটা ফন্ট সাইজ। আমরা এমএস ওয়ার্ডেও দেখেছি যে ফন্ট কিভাবে বাড়াতে হয়, এখানে একই সিস্টেম। তাহলে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো। এবং
এই যে দেখছেন আপনি কলামটা ছোট বড় করার জন্য আপনার মাউস প্রেস করে ছোট বড় করা যায়, আবার রাইট বাটন ক্লিক করে আপনি দেখছেন যে হোয়াইট অফ কলম সেটাকে এইখানে যায় আপনি একটু বাড়িয়ে দিলেন, কলামের সাইজ আমি যেটা দিবেন আপনি সেটাই হবে আর কি। তাহলে আমরা এভাবে কলাম ছোট এবং বড় করতে পারবো। এরপর আপনার হচ্ছে মার্জিন, আপনি এইখান থেকে মার্জিন দিতে পারবেন, আবার অন্য জায়গায়ও যাও, মানে এখানে দিলে পরে আপনি যে আমাদের মার্জিন দিয়েছি বর্ডার, এখানে দেখছেন বর্ডার দিয়ে দিলাম, কলাম ওয়াইড, এখানে কলাম ওয়াইড কত আছে আমরা দেখে নিই। আবার ইচ্ছা করলে আপনি এটা বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সুবিধা মতো কাজ করতে পারবেন। কলাম ওয়াইড, তারপরে কলাম হাইট, এখানে কত যা আছে আমি বাড়িয়ে দেন, তাহলে আমার এখানে সবগুলো কলাম এক সমান হয়ে গেল। তাহলে এখন A1 এভাবে লিখে দিই, এখানে আমি কি লিখলাম A1 A2, বাকি কিন্তু লিখিনি। এখন আপনি কার্সারের দেখুন ওই যে প্লাস আসছে, প্লাসের চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে আমার অটোমেটিকলি কলমগুলো দেখেন নাম্বারগুলো হয়ে গেছে, আমাকে বারে বারে লিখতে হয় নাই। এটাই আসলে মূলত এক্সেলের একটা কাজ, যে কেন এক্সেল মানুষ ব্যবহার করে। এক্সেল এরকমই, আপনি ধরেন 1 2 লিখেছেন, এ পাশে লিখলাম হচ্ছে 1 2 বা 1 3, ঠিক আছে। আপনি মাউস ধরে আপনি প্লাস চিহ্ন আসছে, টান মাউস প্রেস করে ডান সাইডে টান দেখেন অটোমেটিকলি 1 3 5 7 বেজের সংখ্যাগুলো চলে এসেছে। আপনি এভাবে যেভাবে দেন 1 পিস 7 বা 1 5 1 3 1 2 এবার যেভাবে দেবেন আপনি সেভাবেই আসলে মূলত হয়ে যাবে। আর ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, ফন্ট সাইজ বাড়ায় দেওয়ার পরে এখানে আমি এইটা বাড়াবো, রোর হাইটটা বাড়াবো। রোর হাইটটা বাড়ালাম, এই রোর হাইট আপনার অন্যভাবে বাড়াতে পারেন। দেখুন লেখা আছে রো হাইট, এখানে 30 দিলাম বা 15 দিলাম, আপনার সুবিধা মতো যেইভাবে প্রয়োজন হয় আপনি সেভাবে মূলত ব্যবহার করবেন। দেখুন এটা টান দিয়ে ধরেও বড় করা যায়, আবার পেজের হাইট ওয়াইড রাইট বাটন ক্লিক করে কলাম হাইট কলাম এখন সবগুলো সিলেক্ট করে আমি যখন মাপ দেবো তখন সবগুলো একই সাইজের হয়ে যাবে। দেখছেন যে এখানে দিয়ে দিলাম, তাহলে আমরা পেজ সুন্দরভাবে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাহলে 1 2 প্লাস করে চাপ দিলাম, 1 থেকে 12 পর্যন্ত হয়ে গেল। আমাকে কিন্তু 12 মতো লিখতে হয় না। এবার যদি আপনি 10,000ও চাপ দেন একভাবে আসে 10,000ই চলে আসবে, এভাবে আপনাকে নতুন করে লিখতে হবে না। আমি একটা সংখ্যা বসায় আমি একটা কিভাবে আপনার যোগ, তারপরে আপনার বিয়োগ, তারপরে গুণ ভাগ, এরপরে হচ্ছে আপনার ম্যাক্সিমাম মিনিমাম, তারপরে হচ্ছে আপনার অ্যাভারেজ আগে লিখে নিলাম। তারপরে 12টা কলম আমরা পুরোপুরি লিখে নিই। এরপরে আমরা সবগুলো ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, 1 করে নিলাম। একটু এলোমেলো আছে, আমরা একটু গুছিয়ে নিই। আমরা এরকম কপি করে এখানে ইন্টার চাপলে আপনার এটা পেস্ট হয়ে যাবে, আবার কন্ট্রোল ভি চাপলেও কিন্তু পেস্ট হবে। এখানে আমি লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে জুন, জুলাই, এভাবে আমরা 12 মাসের একটা নাম লিখি। 12 মাসের আমরা একটা খসড়া তৈরি করব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত লিখে নেই, ডিসেম্বর। এখন আমি এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই সংখ্যাগুলোকে MS ওয়ার্ডের মতোই অ্যালাইন করে নিলাম। এখন আমি এখন এইটাকে যোগ করব, এখানে টোটাল লিখে নিলাম। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাকে যোগ করতে হলে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করেন অবশ্যই সমান চিহ্ন ইজিক্যাল টু মাস্ট বি আপনাকে দিতে হবে। এখন আমি এখানে লিখব হচ্ছে SUM সাম মানে সামের হচ্ছে যোগ। এরপর আমি কোন কলামটা করছি, সি কলাম। আমি যোগ করব কোথা থেকে, C1
আমি দেখুন C1 = সি কত নম্বর কলম 12, তাহলে C12 দেওয়ার পরে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধনী আটকে দিলাম, আটকে দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে আপনি দেখুন যোগ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে যোগ করে, খুব সহজে যোগ করা যায়। এক্সেলের এটাই হচ্ছে সুবিধা। দেখুন আমি যদি কোনো সংখ্যাকে চেঞ্জ করি বা পরিবর্তন করি তাহলে আমাকে নতুন করে কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে না, এটা অটোমেটিকলি নিচে দেখুন আপনার যোগ হয়ে যাচ্ছে। এরপর আমরা যতগুলো সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে আমরা দেখব যে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ম্যাক্সিমাম, আর সবচেয়ে বড় ছোট সংখ্যা হচ্ছে মিনিমাম। তাহলে সবচেয়ে বড় সংখ্যা আমরা এখানে লিখব হচ্ছে, উপরে আপনি যেখানে লিখছিলাম এভারেজ, এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে লিখব হচ্ছে MIX। তাহলে ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাব যে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম লিখলাম, ম্যাক্সিমাম লেখার পরে ইন্টার দিলাম, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা। এরপর সবচেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে মিনিমাম। তাহলে আমরা লিখলাম সবচেয়ে ছোট সংখ্যা মিনিমাম। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মিনিমাম। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা লিখলাম, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে আপনার মিনিমাম। তাহলে আমরা এখানে লিখব মিনিমাম, MIN মিনিমাম। ইন্টার দেওয়ার সাথে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে 12টা আছে, হয়তো আমি গুণে বের করতে পারবো যে এখানে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়, কিন্তু যদি হাজারো সংখ্যা থাকতো তাহলে জানতে আপনার অনেক সময় লাগতো। সেটা খুব সংক্ষেপে আপনি এক্সেলে বের করা যায়। এখানে মিনিমাম মানে সার দিলেই আপনি সর্বনিম্ন ছোট সংখ্যাটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা দেখব যে অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে গড়। অ্যাভারেজ মানে এই সংখ্যাগুলোর গড় কত আমরা দেখব। তাহলে আমরা ঠিক যেইখানে আমরা সূত্রটা বসাইছি সেইখানেই আমরা এই সূত্রটা আসলে আবার আমাকে লিখতে হবে, লিখেগুলো মুছে দিলাম। এরপর আমরা এ কলমে একটা সংখ্যা লিখলাম এবং বি কলমে আমরা একটা সংখ্যা লিখলাম। এরপর আমি সি কলমে এই দুটোকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করার পরে প্রথমে আপনাকে সমান চিহ্ন দিতে হবে। এরপর মাউসের কার্সার দিয়ে আপনি এ কলমের সংখ্যার উপরে ক্লিক করুন। সংখ্যার উপরে ক্লিক করলাম, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে বি কলমে ক্লিক করার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আপনার বিয়োগফল হয়ে গেছে। এখন আমি এই সংখ্যাটা যদি ছোট বা বড় করি তাহলে অটোমেটিকলি বিয়োগফল আপনার হয়ে যাবে, নতুন করে আর আপনাকে বিয়োগ করতে হবে না। তো এইটাই আসলে আরও এক্সেলের অনেক কাজ আছে, আমি এগুলো দেখাচ্ছি দেখুন। এরপর হচ্ছে গুণ, সমান চিহ্ন দিয়ে এই কলমের উপরে ক্লিক করি। আপনি সংখ্যা না থাকলেও আপনি কিন্তু এটা সূত্র বসানো যাবে। তাহলে এ কলম ইন্টু বি কলম, 0 আসছে, তাহলে 0 আসলো, তাহলে কারণ হচ্ছে যে আমি কিছু দেইনি। এরপর লিখলাম এখানেও 0 আসলো, কারণ 0 থাকলে 0 হয়, 0 থাকলে আপনার গুণফল কিন্তু 0 হবে। এরপর দেখুন 65 দিয়েছি, এখানে গুণফল হয়ে গেছে। এখন আপনি সংখ্যাগুলো পরিবর্তন করলেই গুণফলও পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা ভাগ এবং কিভাবে ফরম্যাট করতে হয় এর ধারাবাহিকভাবে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।